Hello friends, welcome to my YouTube channel The Web Education. So friends, টার্গেট WB প্রাইমারি টেট ইন্টারভিউ 2022কে লক্ষ্য করে আমরা যে সিরিজটা শুরু করেছি আমার দ্য ওয়েব এডুকেশন চ্যানেলে, তার আজকে 50 নম্বর ক্লাস। অর্থাৎ এর আগে আমি 49টা ক্লাস আপলোড করেছি এবং বিভিন্ন ডেমো ক্লাসও দেওয়া রয়েছে চ্যানেলের প্লেলিস্টে। তোমরা যদি যাও তাহলে ভিজিট করলে পেয়ে যাবে সেখানে। তাছাড়া আরও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সিচুয়েশন বেসড প্রশ্ন বা টপিক ওয়াইজ প্রশ্ন সমস্ত কিছু কিন্তু চ্যানেলে গেলেই কিন্তু পেয়ে যাবে তোমরা। তো প্রত্যেকটা ক্লাস কিন্তু গুরুত্বপূর্ণ। যারা WB টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই প্রথমে বলবো, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে করে এই ধরনের বিভিন্ন WB টেট ইন্টারভিউ ক্লাস, বিভিন্ন চাকরির পরীক্ষার নিউজ, বিশেষ করে টিচিং এক্সাম রিলেটেড সমস্ত খবর এবং ক্লাস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো আজকে হচ্ছে ক্লাস নাম্বার 50। তো ভিডিওটা সকলকে বলবো ধৈর্য সহকারে দেখো। এখানে সমস্ত প্রশ্ন কিন্তু 2017 থেকে করা প্রশ্ন এবং তার অনুকরণে কিছু প্রশ্ন রয়েছে এবং প্রত্যেক দিন এই ক্লাসটা কিন্তু হয়ে থাকে। এটা হচ্ছে ফ্যাক্ট বেসড প্রশ্ন। আজকে আমি রেখেছি 14টার মতন এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু 2022 স্টেট ইন্টারভিউতে আসার মতো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটি লাইক করোনি, প্রথমে নিজের প্রেজেন্ট দেওয়ার জন্য অবশ্যই থাম্বনেলটাতে প্রেস করো এবং লাইকটা অবশ্যই ক্লিক করো। তো চলো আজকে ক্লাসটা আলোচনা করা যাক কী কী প্রশ্ন রয়েছে। দেখো, প্রথম যেটা প্রশ্ন রয়েছে আজকের, সেটা হচ্ছে যে 1 নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে, যে বাল্যবিবাহ প্রতিরোধে একজন শিক্ষকের ভূমিকা কীরূপ। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে ইন্টারভিউতে করতে পারে এবং এই ধরনের যে প্রশ্ন সেগুলো কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে কিন্তু এসব প্রশ্ন কিন্তু তোমাকে ইন্টারভিউতে করবে। তো বাল্যবিবাহ প্রতিরোধের জন্য একজন শিক্ষকের ভূমিকা কী হওয়া উচিত না, মেয়েদের 18 বছর বয়সের আগে জোর করে কিন্তু বিয়ে দেওয়াটা ঠিক নয়, দণ্ডনীয় অপরাধ। কেউ যদি এমন অপরাধ করতে যায় তো একজন শিক্ষক হিসেবে কী ভূমিকা করবে না, শিক্ষক হিসেবে আমার প্রথম কর্তব্য আগে তাকে বোঝানো, সে যদি না বোঝে তাহলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া। অর্থাৎ যারা একজন বাল্যবিবাহের জন্য যারা বিয়ে দেবে বা বাল্যবিবাহ পক্ষে থাকবে তাদেরকে বোঝানো, যদি সে না বোঝে তাহলে সেক্ষেত্রে কিন্তু আইন অনুসারে ব্যবস্থা নেওয়া। তবে একটা কথা মাথায় রাখতে হবে, মেয়েরা এখন পড়াশোনা করলে অনেক দূর যেতে পারে। কিছু উচ্চপদস্থ মহিলাদের উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এবং সরকার, তাদেরও কিন্তু কি কন্যাশ্রী সহ অনেক এই সুযোগ সুবিধা দেয়। তাদের পড়াশোনা চালানোর জন্য এই বিষয়গুলো খুব সাধারণভাবে তাদের অভিভাবককে বোঝাতে হবে এবং তারপরে আইনি ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ মূল বিষয়টা যদি বলা যায় তাহলে কি বলবে না, যেহেতু বাল্যবিবাহ একটা আইনত অপরাধ, তো সেক্ষেত্রে তুমি একজন শিক্ষক হিসেবে প্রথমে তাদেরকে বোঝানো, যদি না বোঝে তাহলে তার আইন অনুসারে ব্যবস্থা নাও এবং সাথে সাথে এই বোঝানো বা বাল্যবিবাহ কমানো বা দূর করার একটা উদ্দেশ্য হতে পারে যে তোমার অভিভাবকদেরকে তোমাকে বোঝাতে হবে যে এই বাল্যবিবাহের ফলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। বাল্যবিবাহ যাতে রোধ করা যায় তার জন্য কিছু বাস্তব উদাহরণ, যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, শ্রীমতী দ্রৌপদী মুর্মু, এই সমস্ত মহিলাদের, বিদুষী নারীদের, তাদের কথা তাদের সামনে তুলে ধরতে হবে এবং বলতে হবে যে রাজ্য সরকার কর্তৃক যে সমস্ত মেয়েদের জন্য সুযোগ সুবিধা দিচ্ছে সেই সুযোগ সুবিধাগুলো কথা তাদের কাছে পৌঁছে দিতে হবে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, যে আপনি নিজেকে এই পদের জন্য যোগ্য মনে করেন কি, সেটা কেন মনে করেন বলছে না। কি বলবে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করার জন্য যে গুণগুলি থাকা প্রয়োজন আমার মধ্যে সেই গুণগুলি আছে বলে আমি মনে করি। অর্থাৎ কর্তব্যপরায়ণ, ধৈর্যশীল, বাচ্চাদের সাথে বন্ধুর মতো মিশে যাওয়া, ক্ষমাশীল, সহানুভূতিশীল, এই ধরনের দিকগুলো আমার মধ্যে রয়েছে। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করার জন্য যে যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতা আমি অর্জন করেছি। অর্থাৎ তুমি DLED করেছো, প্রশিক্ষণ নিয়েছো, তাই বলবে যে আমি এই পদের জন্য নিজেকে যোগ্য মনে করি। তো ভিডিওটি যদি ভালো লাগছে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো বন্ধুর সাথে এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, কোনো ছাত্র বা ছাত্রী আপনার ক্লাসে অকৃতকার্য হলে
আপনার কর্তব্য কী বলে আপনি মনে করেন? এর উত্তর কী বলবে? না, তার দুর্বলতার দিকগুলি প্রথমে চিহ্নিত করতে হবে এবং তাকে পরবর্তী ক্লাসে উপযুক্ত রূপে গড়ে তুলব। তার অকৃতকার্যের মূল কারণ তার শিক্ষার ভীতি। তার এই ভীতি দূর করার জন্য শিক্ষা পদ্ধতিতে বদল ঘটাতে হবে। যেই পদ্ধতিতে শিক্ষা দিলে তার শিক্ষা গ্রহণ করা সহজ হবে, সেই পদ্ধতিতে তাকে শিক্ষা দিতে হবে। অর্থাৎ একটা শিশু অকৃতকার্য হলে তাকে দোষারোপ করা বা পাঠ্যক্রম দোষারোপ করা চলবে না। তোমার নিজের পদ্ধতি, কিভাবে শিশু শিখবে, কিভাবে সে বুঝতে পারবে, কিভাবে তার অকৃতকার্যটা ঠিক হবে, এই সমস্ত দিকগুলো খুঁটিয়ে দেখে সেই অনুসারে ব্যবস্থা নেওয়া। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, যে সমাজে শিক্ষক হিসেবে আপনার ভাবমূর্তি কেমন হওয়া উচিত? তুমি একজন শিক্ষক বা শিক্ষিকা হবে, তাহলে তোমার ভাবমূর্তিটা সমাজের মধ্যে কেমন হওয়া উচিত? কী বলবে? না, আত্মবিশ্বাসী, কর্তব্যপরায়ণ, ধৈর্যশীল, বন্ধুত্বসুলভ, সহানুভূতিশীল, বিষয়ের প্রতি জ্ঞান, অর্থাৎ আদর্শ অনুকরণ এবং অনুসরণযোগ্য। এই সমস্ত দিকগুলো অবশ্যই কিন্তু থাকতে হবে একজন শিক্ষকের ভাবমূর্তি হিসেবে সমাজের প্রতি। নেক্সট দেখো 5 নম্বর, যে বিদ্যালয়ের বিভিন্ন দিবস পালনের গুরুত্ব কী? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা করেছি বারবার এবং আগামীতেও করবে। না, বিদ্যালয়ে দেখো বিভিন্ন দিবস তো পালন করা হয়, তো এই দিবসগুলো পালনের গুরুত্বটা কী? না, কী বলবে? না, বিভিন্ন দিবসের গুরুত্ব সম্পর্কে জানবে শিক্ষার্থীরা। কারা? শিক্ষার্থীরা। মনীষীদের জীবন সম্পর্কে জানবে, ওনাদের যে সংগ্রাম, বলিদান এবং ওনাদের যে কাজ, সেটা শিশুদের কি চরিত্র গঠনে এবং দেশপ্রেমকে উদ্বুদ্ধ করবে। সাথে সাথে শিশুদের মধ্যে কর্তব্য নেওয়ার যে একটা ক্ষমতা, সহযোগিতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে, এইগুলো তাদের মধ্যে দেখা দেবে। তাছাড়া শিশুরা শৃঙ্খলাপরায়ণ হবে, শিক্ষার্থীদের মধ্যে একটা মূল্যবোধ সৃষ্টি হবে। তো এইসব কারণের জন্য বিদ্যালয়ে কিন্তু আমরা কি বিভিন্ন দিবস পালন করে থাকি এবং এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ দিক। নেক্সট দেখো তারপর 6 নম্বর প্রশ্ন, যে কোনো রাজনৈতিক দল বা স্থানীয় মানুষ অনুষ্ঠান করার জন্য বিদ্যালয়ে ঘর বা মাঠ ব্যবহার করতে চাইলে তাকে কি অনুমতি দেওয়া ঠিক হবে বলে আপনার মনে হয়? তো এই ধরনের ফ্যাক্ট বেসড প্রশ্ন বা সিচুয়েশন প্রশ্নগুলো কিন্তু করে। না, কি বলবে? আমার মনে হয় রাজনৈতিক অনুষ্ঠানে বিদ্যালয়কে ব্যবহার না করাই ভালো। তবে স্থানীয় কোনো আঞ্চলিক উৎসবে যদি সমাজ এবং বিদ্যালয়ের মধ্যে একটি সুসম্পর্ক স্থাপনের অবকাশ থাকে এবং সেটি শিশুদের পঠন পাঠনের ক্ষতি না করে, তবে তাতে কোনো অসুবিধার কারণ বলে আমার মনে হয় না। তো দেখো, বিভিন্ন যে রাজনৈতিক অনুষ্ঠান সেটা না করে বাঞ্ছনীয়, কিন্তু যদি কোনো স্থানীয় কোনো আঞ্চলিক উৎসব হয় তাহলে এবং সমাজ এবং শিক্ষার্থীদের বা বিদ্যালয়ের প্রতি যদি একটা মেলবন্ধনের অবকাশ তৈরি হয় বা ঘটে, সেক্ষেত্রে কিন্তু ওই ধরনের অনুষ্ঠান কিন্তু করা যেতেই পারে। এবং এতে কিন্তু এটাও মনে রাখতে হবে যে শিক্ষার্থীদের বা শিশু শিক্ষার্থীদের পঠন পাঠনের জন্য কোনো অসুবিধা না ঘটে বা ব্যাঘাত সৃষ্টি না হয়। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, যে একজন সরকারি শিক্ষকের কি টিউশন পড়ানো উচিত? উত্তরের সমর্থনে আপনি যুক্তি দেন। না, কি বলবে? একজন সরকারি বিদ্যালয়ের শিক্ষকের কখনোই কিন্তু টিউশন পড়ানো উচিত নয়। কারণ কি? এবং এটা কিন্তু একটা বর্তমানে একটা খুব বড় সমস্যা। তো কি বলবে? না, প্রতিটা বিদ্যালয়ে ছাত্র শিক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হয়। সেই সময় যদি কোনো শিক্ষক সঠিকভাবে তার শিক্ষণ প্রক্রিয়া চালিয়ে যান, তাহলে কখনোই অতিরিক্ত সময়ে টিউশন পড়ানোর প্রয়োজন বাচ্চাদের থাকে না। সেই কারণেই আমাদের সংবিধানের সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের টিউশন পড়ানোতে আইনতভাবে নিষেধ করা হয়েছে। তবে কোনো শিক্ষক অর্থনৈতিক অনগ্রসর বা দুস্থ বাচ্চাদের বিনামূল্যে অতিরিক্ত সময়ে তাদের যদি পঠন পাঠনে সাহায্য করে, এক্ষেত্রে কিন্তু সেটা উপকৃত হবে বলে মনে করা যায়। অর্থাৎ এমনিতে তুমি যখন কর্মরত থাকবে শিক্ষকতার পেশাতে, তখন কিন্তু তোমার কোনো টিউশন পড়ানো যাবে না। কিন্তু কোনো যদি দুস্থ পরিবারের ছেলেমেয়েদের জন্য বা শিশু শিক্ষার্থীদের জন্য যদি তুমি বিনামূল্যে বাড়তি সময় দিয়ে তাদেরকে যদি পঠন পাঠনে সাহায্য করো, সেক্ষেত্রে কিন্তু করা যেতে পারে। এটা কিন্তু বলা রয়েছে। ওকে, তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক করে সকলে প্রেজেন্টটা দাও এবং জানাও। আর সাথে সাথে বলবো যে যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, কারণ এই ভিডিওর সম্পূর্ণ পিডিএফগুলো ফ্রি অফ কস্ট তোমরা সেখানে পেয়ে যাবে।
এবং আমি একটা ডাব্লিউবি টেট ইন্টারভিউ গাইড বুক আমি লঞ্চ করেছি। প্রায় 100 উপরে শিক্ষার্থী বা চাকরি প্রার্থীরা কিনে ফেলেছে। বইটির দাম রয়েছে কিন্তু 125 টাকা এবং পেজ সংখ্যা রয়েছে 344টি পেজ। বইটি খুবই গুরুত্বপূর্ণ বই এবং বইটি রিভিউ ভালো পাওয়া যাচ্ছে। যদি কেউ না কিনে থাকো এবং টেলিগ্রাম চ্যানেল না যুক্ত হয়ে থাকো, তা আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, ভিডিও যে প্লেলিস্টটা সেই প্লেলিস্টের লিঙ্কও দিয়ে দেবো এবং তোমরা অবশ্যই টেলিগ্রামে গিয়ে আমাকে মেসেজ করতে পারো। হোয়াটসঅ্যাপে পার্সোনালভাবে দেওয়া রয়েছে, সেখানে মেসেজ করলে কিন্তু তোমরা পিডিএফ যদি ক্রয় করতে চাও সেখান থেকে পেয়ে যাবে। ওকে, দেখো এবারে নেক্সট 8 নম্বর প্রশ্ন, যে ক্লাস 1-এর কোনো শিক্ষার্থী যদি ইতিপূর্বেই তার ক্লাসের পাঠ শেষ করে দেয়, তাই ক্লাসে তার ভালো লাগে না, তখন আপনি কী ব্যবস্থা নেবেন? দেখো অনেক শিক্ষার্থী দেখা যায় যে তার বৌদ্ধিক ক্ষমতাটা খুবই বেশি এবং সে তার নিজের ক্লাসের যে সিলেবাসটা সেটা যদি সে তাড়াতাড়ি শেষ করে, তাহলে কি তার ওই মানে ক্লাসের প্রতি যে পড়াগুলো সেগুলো তার আর মনে ভালো লাগে না এবং একটা অনীহাবোধ তৈরি হয়। কী মনে হয় যে হয়তো আমার তো পড়াগুলো হয়ে গেছে, আর এগুলো বারবার কতই পড়বো। তখন কি করা দরকার? এখানে কি করবে না, যদি কোনো শিক্ষার্থী পাঠ পূর্বেই সমাপ্ত হয়ে থাকে, তাহলে তাকে উৎসাহীমূলক প্রশ্নের মাধ্যমে তাকে পাঠে প্রবেশ করানোর সঙ্গে সেই শিক্ষার্থীর সহিত সমস্ত ক্লাসে সেই বিষয়ে শিক্ষাদানের জন্য আমি বিভিন্ন আকর্ষণীয় বিজ্ঞানভিত্তিক পদ্ধতি, আকর্ষণীয় শিক্ষা সহায়ক উপকরণ, সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে খেলার ছলে শিক্ষার্থীদের আনন্দদায়ক শিক্ষাদানে মাধ্যমে মনোযোগী করে তুলব এবং পাঠের সঙ্গে জড়িত বাস্তব জগতের বিষয়বস্তুর সঙ্গে সমন্বয় সাধন করব। তার পাশাপাশি শিক্ষার্থীদের পূর্ববর্তী জানা বিষয়গুলি শ্রেণীকক্ষে সর্বসম্মুখে উপস্থাপন করতে বলবো, যাতে তাদের বিষয়বস্তু বুঝতে সহজ থেকে সহজতর হয়। অর্থাৎ একজন শিক্ষকের সবসময় দায়িত্ব কী হবে, যে শিশু শিক্ষার্থীদের কীভাবে তাদের পাঠের প্রতি মনোযোগী করে তোলা, কীভাবে পাঠটা আকর্ষণীয় করে তোলা, কীভাবে তারা পাঠটাকে বেশিভাবে গ্রহণ করবে বা মনোযোগী হবে বা আকর্ষণীয় বোধ তৈরি হবে তাদের মধ্যে। সেই জন্য বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন শিক্ষাসহায়ক উপকরণ, বিভিন্ন প্রশ্নোত্তর, কুইজ, এই সমস্তভাবে আলোচনা, গল্প, এই সমস্তভাবে কিন্তু তাদের পাঠের প্রতি মনোযোগ গড়ে তুলতে হবে। ওকে, নেক্সট তখন 9 নম্বর প্রশ্ন, যে যদি কোনো শিক্ষার্থী বেসরকারি এবং সরকারি দুটো বিদ্যালয়ে একই সঙ্গে পড়াশোনা করে, তার ফলে সে আপনার বিদ্যালয়ে খুব কম আসে, তখন আপনি কী ব্যবস্থা নেবেন? এটা একটা ভিভিআই, এটা একটু প্রবলেম এবং এই প্রশ্নগুলো কিন্তু আসবে, এটা আমি গ্যারেন্টি বলতে পারি। এই প্রশ্নগুলো কিন্তু করে তোমাদের না, কি বলবে না, এই ধরনের শিক্ষার্থী তার শ্রেণীকক্ষের সহপাঠীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গঠনের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ও বন্ধুত্বপূর্ণ আচরণ গঠনে উৎসাহ দেব এবং বিভিন্ন বিজ্ঞানভিত্তিক পদ্ধতি, আকর্ষণীয় শিক্ষাসহায়ক উপকরণের মাধ্যমে খেলার ছলে বিষয়বস্তু উপস্থাপন করাবো, যাতে তার এই বিদ্যালয়ে শিক্ষা গ্রহণে উৎসাহিত হয়ে ওঠে। আর পাশাপাশি প্রধান শিক্ষকের এবং আমার সহকারী শিক্ষক শিক্ষিকাদের মতামত নিয়ে তার অভিভাবককে বিদ্যালয়ে আকর্ষণীয় দিকগুলি তুলে ধরব। এই ধরনের যদি বিষয়বস্তু বা আকর্ষণীয় বিষয়গুলো যদি অভিভাবকদের সামনে যদি উপস্থাপন করা হয়, তাহলে কী হবে, যে সরকারি বিদ্যালয়ের প্রতিও তাদের মনোযোগ অভিভাবকদের বাড়বে এবং সেখানেও কিন্তু তাদের শিশু সন্তানদের কিন্তু বিদ্যালয়ে পাঠাবে। আর সাথে সাথে কী করতে হবে না, সরকারি বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের শিশুকেন্দ্রিক শিক্ষাদানের পাশাপাশি বিভিন্ন শিক্ষার্থী উপযোগী প্রকল্প, যেমন মিড ডে মিল, তারপরে বালা, এই সমস্ত প্রকল্পগুলি আজ চালু আছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষাদানে অনেক উপকৃত হবে এবং তার সর্বাঙ্গীন বিকাশ ঘটবে। তাই আমাদের বিদ্যালয়ে আপনার সন্তানকে প্রতিনিয়ত পাঠালে তার প্রতি কী হবে, একটা আমরা সুদক্ষ দৃষ্টি রাখবো এবং তার সার্বিক বিকাশ ঘটাতে প্রতিনিয়ত সাহায্য করব। তো এই সমস্ত বিষয়গুলো যদি বিদ্যালয়ে মানে যারা অভিভাবক রয়েছে তাদেরকে যদি এই বিষয়গুলো তাদের কাছে উপস্থাপন করা হয় বা তাদেরকে বোঝানো হয়, তাহলে কি বেসরকারি স্কুল ছেড়ে সরকারি স্কুলে ভর্তির প্রতি তারাও কিন্তু মনোযোগী হবে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, আপনি কি মনে করেন বেসরকারি বিদ্যালয়ের তুলনামূলকভাবে বেশি ভালো পড়াশোনা হয়? কি বলবে এর উত্তরটা? না ম্যাম বা স্যার, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ভালো পড়াশোনাই হয়, তবে আমি কখনোই বেসরকারি স্কুলকে সরকারি বিদ্যালয়ের তুলনায় এগিয়ে রাখবো না। কারণ কি না, মানুষের মনে এক ভ্রান্ত ধারণা আছে যে বেসরকারি বিদ্যালয়ে তুলনামূলক ভালো পড়াশোনা হয়, তবে আমি মনে করি সরকারি বিদ্যালয়ে
প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা শিশুকেন্দ্রিক শিক্ষাদানের মাধ্যমে এবং আকর্ষণীয় বিজ্ঞানভিত্তিক পদ্ধতির মাধ্যমে বিষয়বস্তু সহজে উপস্থাপন করে। বর্তমানে সরকার এই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শিশুদের কি করছে, শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাহায্যের পাশাপাশি পরিকাঠামো উন্নতির এক নজর কাড়া দৃষ্টান্ত স্থাপন করেছে। তো এইসব বিষয়গুলো কিন্তু অবশ্যই উপস্থাপন করা দরকার। নেক্সট 11 নম্বর প্রশ্ন, যে আপনার স্কুলে সেই অঞ্চলে একদিন এর স্থানীয় পূজা বা অনুষ্ঠান থাকার কারণে সারা দিনেই কিন্তু মাইক বাজছে, বাচ্চাদের পড়াশোনা করার মতো পরিবেশ না থাকে, তখন আপনি কি ব্যবস্থা নেবেন? না, এটা কি বলবেন না, আমার স্কুল যে অঞ্চলে বা সেই অঞ্চলে যদি কোনো শুধুমাত্র একদিনের সামাজিক অনুষ্ঠান বা পূজা থাকে এবং মাইকের আওয়াজ যদি পড়াশোনার পরিবেশ না থাকে, তাহলে আমি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মতামত নিয়ে সেই দিনের জন্য ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে দেবো এবং তাদের ওই সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে উৎসাহ দেব। তাতে করে কী হবে, শিক্ষার্থীরাও বুঝতে পারবে যে সামাজিক অনুষ্ঠানে কী কী হয়ে থাকে, কেন আমরা এগুলো পালন করি। অবশ্যই দরকার, কারণ একদিনের ছুটিতে কোনো কিন্তু ব্যাঘাত ঘটবে না এবং তাদের মধ্যে যে একটা ডিস্টার্বনেস সেটাও থাকবে না, তারাও কিন্তু পাঠের প্রতি পরের দিন মনোযোগী অবশ্যই হবে। কিন্তু এই আনুষ্ঠানিক সাংস্কৃতিক যে আনুষ্ঠানিকগুলো বা যে ক্রিয়াকলাপগুলো ঘটে থাকে গ্রামের মধ্যে, সেগুলোতে কিন্তু অবশ্যই তাদের যোগদান করা দরকার। নেক্সট 12 নম্বর, শিক্ষা কাকে বলে? না, কি বলবে না, শিক্ষা হলো ব্যক্তির আচরণ ধারা পরিবর্তনের মাধ্যমে তার অন্তর্নিহিত সম্ভাবনাগুলোর বিকাশের একটি প্রক্রিয়া। অর্থাৎ কি, একটা ব্যক্তির মধ্যে কী ধরনের আচরণ থাকবে বা কী ধরনের আচরণ তার তৈরি করা যায় বা সৃষ্টি করা যায়, সে সমস্ত কিছু বিষয়গুলো এই শিক্ষার দ্বারাই সম্ভব। ওকে, তো এই হচ্ছে শিক্ষার মূল দিক। নেক্সট, শিক্ষা আসলে বিজ্ঞান না কলা বিষয় সম্পর্কিত, কি সেটা তোমাকে জানতে বলছি। না, শিক্ষা আসলে বিজ্ঞান না কলা বিষয়, এই সম্পর্কে আপনি মতামত দেন। না, কি বলবে, শিক্ষা একধারে বিজ্ঞান আবার একধারে কলা। কারণ কি, আধুনিক যুগ বিজ্ঞানের যুগ, যেখানে বিভিন্ন বৈজ্ঞানিক কৌশল অবলম্বন করে শিক্ষা গ্রহণ করা হয়, পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব কৌশলের সমন্বয় ঘটানো হয় শিক্ষাক্ষেত্রে। অপরপক্ষে দেখা যায় যে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষক যে নীতি নৈপুণ্যতা তার শৈল্পিক সত্তার প্রয়োগ করেন, তা হলো কলা। তাই শিক্ষা হলো বিজ্ঞান ও কলার উভয়ের একটি কিন্তু সমন্বয়। ওকে, এভাবে কিন্তু উত্তর তোমাকে দিতে হবে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক করে কিন্তু জানাও এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো কেমন লাগছে এবং কী ধরনের তোমরা প্রশ্ন আবার চাইছো। ওকে, নেক্সট 14 নম্বর প্রশ্ন, যে শিক্ষার সাথে দর্শনের সম্পর্ক আছে কি, থাকলে তা বলুন। না, কি বলবে, শিক্ষার সাথে দর্শনের অবশ্যই একটা সম্পর্ক আছে। কারণ কি, না, শিক্ষা এবং দর্শন দুটি অবিচ্ছেদ্য বিষয়। কারণ শিক্ষা ও দর্শন এবং উভয়ের যে লক্ষ্যই হলো জ্ঞান অর্জন এবং অনুসন্ধান। অর্থাৎ শিক্ষা এবং দর্শনের কিন্তু একই উদ্দেশ্য। শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন করা, আর নৈতিকতার দিকটি দর্শন শাস্ত্রের মাধ্যমে আলোচিত হয়ে থাকে। আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা আমরা সকলে জানি কি, একজন বন্ধু, দার্শনিক, নির্দেশকের। তাই শিক্ষকের মধ্যে কী ধরনের গুণাবলী থাকবে তা দর্শন নির্ধারণ করে থাকে। তো এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে বিভিন্ন সাবজেক্টের সাথে শিক্ষার কী সম্পর্ক রয়েছে। তো এই ছিল মোট তোমাদের আজকে 14টি প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই দ্য ওয়েব এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানে কিন্তু কেউ অন করতে ভুলো না, কারণ প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের জন্য আমি বহুত কষ্টের মধ্যে দিয়ে প্রোভাইড করি এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। তাই যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, প্রথমে ভিডিওটি লাইক করো, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো এবং টেলিগ্রাম চ্যানেলে সকলে কিন্তু যুক্ত হয়ে যাবে। আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবো। আর যারা বইটি এখনও পর্যন্ত পারচেস করনি অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি পারচেস করে নেবে। এবং তোমাদের একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্স করবার ছিল, যেটা হচ্ছে বিভিন্ন জেলা এবং পশ্চিমবঙ্গ সম্পর্কিত যে একটা পিডিএফ বুক, অনেকেই বলেছিল স্যার এটাও কিন্তু বাই করবো আমরা সকলে, তো পিডিএফ বুকটা কবে দিবেন। তো কাল কিংবা পরশুর মধ্যে আমি দেখছি তোমাদের বিভিন্ন জেলা নিয়ে, যে পশ্চিমবঙ্গে 23টি জেলা, এই 23টি জেলা সম্পর্কিত সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য এবং পশ্চিমবঙ্গ নিয়ে যে তথ্য সেটা আমি ওই পিডিএফ ফাইলের মধ্যে তোমাদের প্রোভাইড করে দেবো। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওখানে যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। ওখান থেকে কিন্তু সমস্ত তথ্য খবর এবং পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে,
তো ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও কালকে আবার দেখা হচ্ছে। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।